হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে এই পর্বে আমরা আলোচনা করব ইংলিশ পেসি রাইটিং নিয়ে। পেসি রাইটিং উপরে একটা কমপ্লিট ক্লাস করব। সেখানে পেসি রাইটিং এর সমস্ত নিয়ম কানুন, সেই সঙ্গে একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে বলে রাখি, আমার এই ক্লাসে, আমার এই চ্যানেলে সাধারণত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ক্লাস হবে, এবং ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজের জন্য হবে পরে, এখন নয়, পরে হবে। সাধারণত WBCS, মিসলেনিয়াস ক্লার্কশিপ, ICDS, WBB এবং KP এবং অন্যান্য যেগুলো পরীক্ষা আছে যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি থাকে, সমস্ত পরীক্ষাগুলো কভার করা হবে। এখন যে ক্লাসগুলো করছি মূলত WBCS 2024-এর মেন পরীক্ষার দিকে লক্ষ্য রেখে। যারা 2024-এ যারা পিলি যেতে ভালো আছে তারা ক্লাসগুলো ফলো করলে আশা করি খুব উপকার হবে। তাহলে চলো সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করি। দেখো, এখানে প্রথম পেসির একটা সংজ্ঞা দেওয়া আছে। A passage is a concise summary of a given passage. বলছি একটা কি সংক্ষিপ্ত একটা সামারি, সংক্ষিপ্ত রূপ একটা প্যাসেজের। প্রিজার্ভিং দ্য অরিজিনাল মিনিং, যেটা তার অরিজিনাল মিনিংটাকে বজায় রাখে। টোন, দৃষ্টিভঙ্গি, যেটা বলা হয় ব্যাখ্যা, সিকোয়েন্স এবং ধারাবাহিকতা। and in about 1/3 of the original length, এবং অরিজিনাল প্যাসেজের 1/3 সেটাকে সে মেনটেন রাখে। তাহলে কি করে? প্রথম হচ্ছে একটা সামারি, তার একটা সংক্ষিপ্ত রূপ, অরিজিনাল মানে ব্যাখ্যা এবং তার ধারাবাহিকতা, 1/3 লেন্থের মধ্যে সেটাকে বজায় রাখতে হবে। এটাকে পেজটাকে সংজ্ঞা দেওয়া হলো। এবার আমরা পেসির কিছু রুলস এন্ড রেগুলেশন সে আলোচনা করব। প্রথম বলছে, দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। বলছে কি প্যাসেজটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তোমাকে পড়তে হবে। তারপর তোমাকে সেন্ট্রাল আইডিয়াটা তোমাকে চিহ্নিত করতে হবে, সেই সঙ্গে সাপোর্টিং পয়েন্ট যেগুলো আছে, কিওয়ার্ডগুলো, সেগুলো তোমাকে, এবং কনক্লুশন কি আছে সেটাও তোমাকে দেখতে হবে। সাধারণত কোনো পেসির কনক্লুশন আছে তার হচ্ছে টাইটেলটা বেশিরভাগ সময় কি থাকে, সেক্ষেত্রে কনক্লুশনটাকে ভালো করে জানতে হবে। তারপর কি বলছে, আন্ডারস্ট্যান্ড দ্য অথরস টোন বিফোর রাইটিং। তোমার উত্তর লেখার আগে লেখকের যে দৃষ্টিভঙ্গিটা আছে না, কণ্ঠস্বর আছে, সেটা তোমাকে ফলো রাখতে হবে। পুরো প্যাসেজ পড়ে লেখক কি বলতে চাইছে, ন্যারেটর কি বলতে চাইছে, সেটাকে তুমি ফোকাস করতে হবে। সেই টোনটাকে তোমাকে বোঝার পরে তুমি প্যাসেজ লিখতে শুরু করবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। 2 নম্বর কি বলছে, দেখো, গিভ আ সুইটেবল টাইটেল। একটা তোমার শিরোনাম দিতে হবে, যথাযথ টাইটেল। বলছে টাইটেলটা কি হবে? ছোট হতে হবে এবং মিনিংফুল হতে হবে। খুব ছোট, 5 থেকে 3 ওয়ার্ড, 5 ওয়ার্ড বা 7 ওয়ার্ড হতে হবে, এবং সেটা মানে থাকবে, একটা নির্দিষ্ট অর্থবহ হতে হবে। আর পুরো পেশিটা মেন যে থিম সেটাকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে, বর্ণনা করবে। মানে পুরো প্যাসেজ যেটা থাকবে, মানে হেডলাইন থেকে বোঝা যায় যে ভিতরটা কি আছে। টাইটেল শুড রিফ্লেক্ট দ্য মেন থিম। যেমন ধরো, তুমি বলছি, ধরো প্যাসেজটা ধরো পড়লো তোমার এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ঠিক আছে, পরিবেশ রক্ষা। পরিবেশ রক্ষার উপরে, প্রোটেকশনের উপরে যদি কোনো একটা ধরো প্যাসেজ পড়লো, সেখানে তুমি টাইটেলটা ঠিক দিতে পারো, নিড ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন, ঠিক আছে, পরিবেশের সংরক্ষণে গুরুত্ব তুমি দিতে পারো, ঠিক এরকমই। আচ্ছা, 3 নম্বর কি বলছে, মেনটেন 1/3 লেন। বলতো 1/3 তোমায় অবশ্যই মেনটেন করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। প্যাসেজ যে 300 ওয়ার্ড হয় তোমার 100 ওয়ার্ড লিখতে হবে, যা থাকবে মোটামুটি 300 হলে 100, ঠিক আছে, 100 হলে 33 থেকে 35, যা 3 ভাগের 1 ভাগ। তারপর কি বলছে, 4 নম্বর বলছে, ইউজ ইউর ওন ওয়ার্ডস। তোমার নিজের শব্দে লেখো, নিজের ভাষায় লেখো। রাইট দ্য আইডিয়াস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। নিজের ভাষায় লিখতে বলছে। কি বলতে বলছে? বলছে কোনো হচ্ছে ফ্রেজ বা সেন্টেন্সকে তুমি হুবহু কপি করতে পারবে না প্যাসেজ থেকে। কোনো ফ্রেজ বা সেন্টেন্সকে প্যাসেজ থেকে তুমি হুবহু কপি করতে পারবে না, করবে না, এটা করা যাবে না। তারপরে কি বলছে, 5 নম্বর বলছে, ইনক্লুড অনলি এসেন্সিয়াল আইডিয়া।
শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে ধারণা আছে সেগুলো তোমাকে ইনক্লুড করতে হবে। রিটেন অল ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ফ্যাক্টগুলো তোমাকে সংরক্ষণ করতে হবে, রাখতে হবে। আর অমিট করতে হবে, কোনগুলো বাদ দেবে, এক্সাম্পল বাদ দাও, ইলিস্ট্রেশন বাদ দাও, রিপিটেশন বাদ দাও, কোটেশন বাদ দাও, স্ট্যাটিক কোনো বাদ দাও, কোনো পার্সোনাল রিমার্কস সেগুলো বাদ দেবে। তাহলে এইগুলো তোমাকে বাদ দিতে হবে, এটা কোনোটা না থাকবে না, ঠিক আছে? কোনো ব্যাখ্যা, এক্সাম্পল, কোনো রিপিটেশন, কোনো উক্তি, কোনো তথ্য, কোনো পার্সোনাল কোনো মতামত, এগুলো সবগুলো তোমাকে বাদ দিতে হবে, এগুলো অমিট করতে হবে। মেন জিনিসটা সেটা আছে তোমার রিটেন করে, বাদ বাকি সবগুলো তোকে অমিট করতে হবে, বাদ দিতে হবে। তারপরে কি বলছে, প্রিজার্ভ দ্য অরিজিনাল মিনিং, প্যাসেজ যে পুরো প্যাসেজ যে মানেটা সেটা তোমাকে অবশ্যই বজায় রাখতে হবে। বলছে ডু নট ডিস্টর্ট অর চেঞ্জ দ্য অথার্স ইন্টেনশন, অথরের যে মনোভাব সেটাকে তুমি কি বিকৃতি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, মানে আসল মিনিংটা তোমাকে বজায় রাখতে হবে, ঠিক আছে? এটা তুমি অবশ্যই তোমার মনে রাখতে হবে। আর কি বলছে, কিন দ্য সেম সিকোয়েন্স অফ আইডিয়া, সিকোয়েন্সটা তোমার ধারাবাহিক, পরপর কি ঘটলো তারপর কি ঘটলো, এই যে ঘটনা ক্রম পর্যায়, এটাকে তোমাকে মেনটেন করতে, সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে। তোমার কি বলছে, ডু নট অ্যাড পার্সোনাল অপিনিয়ন, তোমার কোনো পার্সোনাল মতামত ওখানে তোমাকে অ্যাড করা যাবে না, ঠিক আছে? এটা কোনো ব্যাখ্যা নয়, বলছে পেস ইজ নট এ কমেন্টারি, কোনো ব্যাখ্যা এ নয়। আর নেভার ইনসার্ট ইউর ওন ভিউজ অর কনক্লুশন, তোমার কোনো ভিউ ধারণা সেগুলো তুমি কি সেখানে পুট করতে পারবে না। তারপর কি বলছে, ইউজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বলছে সেটা হচ্ছে শর্ট এবং সিম্পল, সাধারণ ধারণা থাকবে, একদম শর্ট থাকবে, সহজ প্রাঞ্জল ভাষা লিখতে হবে। আর কি বলছে, কোনো রকম অর্নামেন্টাল অ্যান্ড ফ্লোরি এক্সপ্রেশন এটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, মানে কোনো অলংকার শব্দ, সুসজ্জিত কোনো এক্সপ্রেশন সেগুলো তোমাকে বাদ দিতে হবে, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে কি বলেছে, বলছে উত্তরটা লিখতে হবে থার্ড পার্সনে, ঠিক আছে? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে থার্ড পার্সন লিখতে হবে, এবং সেটা অবশ্যই ইনডিরেক্ট স্পিচে লিখতে হবে, পরোক্ষ উক্তিতে লিখতে হবে। কনভার্ট ডিরেক্ট স্পিচ ইনটু দ্য ইনডিরেক্ট স্পিচ, কোনো উক্তি থাকলে সেটাকে পরোক্ষ উক্তি লিখতে হবে, এবং সেটা কি নর্মালি রাইট দ্য ইন থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে, এগুলো সব বাদ দিয়ে থার্ড পার্সনের সামনে লিখতে হবে। উত্তম পুরুষ মধ্যম পুরুষ বাদ দিয়ে আমরা কি প্রথম পুরুষে লিখতে হবে, ঠিক আছে? থার্ড পার্সনে লিখতে হবে। তারপর কি বলছে, মিনিং দ্য অরিজিনাল টেন্স হোয়ার অ্যাপ্রোপ্রিয়েটস, টেন্স তোমাকে ঠিকঠাক, টেন্সের ধারা ওটাকে তোমাকে বজায় রাখতে হবে। আর কি বলছে, কোনো যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে সেটা, সাধারণ ইউনিভার্সাল ট্রুথ সেটা কি প্রেজেন্ট টেন্স হয়, সেটাও তোমাকে ঠিকঠাক রিমেন মেন করতে হবে, সেটাকে সংরক্ষণ করতে হবে, সেটা ঠিকঠাক বজায় রাখতে হবে, সেটা ধরে রাখতে হবে, মেনটেন করতে হবে। তারপর কি বলছে 10 নম্বরে, রাইট ইন ওয়ান কোহেরেন্ট প্যারাগ্রাফ, একটাই মাত্র প্যারাগ্রাফে লিখতে হবে উত্তরটা। যদি কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তোমাকে একটাই প্যারাইতে তোমাকে উত্তর লিখতে হবে, ঠিক আছে? তারপরে কি বলছে, চেক গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন, বলছে এনশিওর কারেক্ট, কোনগুলো তুমি সুনিশ্চিত করবে তোমার গ্রামারটা ঠিক আছে কিনা সুনিশ্চিত করবে, স্পেলিংটা দেখবে সেটা ঠিক আছে না কিনা, পাঞ্চুয়েশন কোনো কমা, ঠিক আছে, দাঁড়ি, ফুল স্টপ যেগুলো আছে সেগুলো তোমার দেখবে, সেমিকোলন যেগুলো সেগুলো ঠিক আছে না, এবং সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন সেটাও তোমাকে ফলো রাখতে হবে, সেটা ঠিক আছে কিনা। আর 12 নম্বরে বলছে মেনশন দ্য ওয়ার্ড কাউন্ট, তোমার উত্তরটা যে কটা ওয়ার্ড হবে সেটা তুমি মেনশন করবে, কারণ হচ্ছে এখন হচ্ছে আগে পেসেজের আগে যেমন পরীক্ষা হতো পেসের জন্য নির্দিষ্ট ওরা সিট দিত, এখন হচ্ছে পেসে সিট দেবে না, তোমার সাদা ব্ল্যাঙ্ক পেপার লিখতে হবে। সেক্ষেত্রে তোমার উত্তর যদি এবার 30 ওয়ার্ড হয় সেখানে লিখে দেবে সবার শেষে 30 ওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে প্যাকেটের মধ্যে রেখে দেবে, অবশ্যই করে লিখবে, অবশ্যই। পরীক্ষা যাতে না কষ্ট পায়, তার যেন না বিরক্ত হয়, তার যেন না গুনতে হয়, এই জন্য তুমি নিজেই গুনে সেখানে পুট করে দেবে। এবার দেখো, যেন কমন কিছু মিস্টেক সেটা তোমায় অ্যাভয়েড করতে হবে। কপিং সেন্টেন্স ফ্রম প্যাসেজ, প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স কপি করা যাবে না, কোনো পার্সোনাল অপিনিয়ন লাগানো যাবে না, ওয়ার্ড যেন এক্সিডিং না হয়, ওয়ার্ড লিমিট যেন বেশি না হয়ে যায় সেটা দেখতে হবে, কোনো ইম্পর্টেন্ট আইডি যাতে বাদ না যায় সেটাও তোমার দেখতে হবে, টাইটেলটা যেন সুইটেবল হয়, আনসুইটেবল না হয় এটা না হবে। আচ্ছা, ইন ডিরেক্ট স্পিচ তুমি ব্যবহার করতে পারবে না, আর হচ্ছে আননেসেসারি কোনো এক্সাম্পল তুমি দিতে পারবে না,
তাহলে এইগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর সবার শেষে বলছি যে ডব্লিউবিসিএস এক্সামিনার তারা কি দেখে, কোনগুলো চেক করে, তার একটা চেক লিস্ট দেওয়া হলো। দেখো এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ওরা অবশ্যই করে দেখবে, কারণ টাইটেল 5 নাম্বার থাকে বরাদ্দ। 1/3 লেন্থ হয়েছে কিনা ওটাও দেখবে। ওন ওয়ার্ডস তোমার নিজস্ব ওয়ার্ডে লিখেছো নাকি সেটাও দেখবে। কভার্স অল মেন আইডিয়া, তোমার যে মেন আইডিয়া সেটা সম্পূর্ণ কভার করেছে কিনা সেটাও দেখবে। লজিক্যাল অর্ডার, তোমার সিকোয়েন্স ঠিক আছে কিনা ওটাও দেখবে। কারেক্ট গ্রামার ওটাও ফলো করবে ওরা। ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি সহজ সরল প্রাঞ্জল ভাষা হয়েছে কিনা ওটাও দেখবে। এবং দেখবে নো পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে, তোমার পার্সোনাল ওপিনিয়ন আছে কিনা সেটাও ফলো করবে। ওরা এতগুলো জিনিস ওরা ফলো করবে, এই চেক লিস্টে ভালো করে দেখবে তোমরা, ঠিক আছে। তাহলে এই ছিল পেসির হচ্ছে একটা সংক্ষিপ্ত ধারণা, তার নিয়ম কানুন, কোনগুলো করবে কোনগুলো করবে না সেগুলো সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা। এবার আমরা একটা উদাহরণ নিয়ে পেসি করব। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা প্যাসেজ আর এটা হচ্ছে উত্তর। উত্তরটা পড়া দেখবে, আগে প্যাসেজটা পড়ো, চলো দেখি কি বলেছে প্যাসেজে। এখানে গাছ নিয়ে একটা বলছে, গাছ যে আমাদের বন্ধু, তার সঙ্গে বলা আছে গাছের সংরক্ষণ, বৃক্ষ সংরক্ষণ। তার উপরে দেখো, trees are among the most valuable natural resources on earth. পৃথিবীর সবচেয়ে যে মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে বৃক্ষ হচ্ছে কি অন্যতম, আমরা সবাই জানি। They provide oxygen, absorb carbon dioxide, regulate the climate, prevent soil erosion and conserve water. বলছি এই গাছগুলো কি করে, আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, আচ্ছা মৃত্তিকা ক্ষয় রোধ করে এবং জল সংরক্ষণ করে আমাদেরকে সাহায্য করে। তারপর কি বলছে, ফরেস্ট আর হোম টু কাউন্টলেস স্পিসিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস দেয়ার বাই মেনটেনিং বায়োডাইভার্সিটি। বলছে কি বলছে, বলছে বনভূমি কি বলছে, বনভূমি হলো অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। তার ফলে কি হলে এরা হচ্ছে আমাদের জীববৈচিত্র্য, এরাকেই রক্ষা করে। মেনটেনিং বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য তারা রক্ষা করে। হাউএভার র্যাপিড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন and indiscriminate felling of trees have caused severe environmental degradation and climate change. তোর কি বলছে দেখো, বলছে কিন্তু বলছে দ্রুত নগরায়ন, আচ্ছা তোর কি বলছে, দ্রুত নগরায়ন, শিল্পের সম্প্রসারণ, নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অবনতি হচ্ছে, অবক্ষয় হচ্ছে এবং ক্লাইমেট জলবায়ু পরিবর্তনের সমস্যা দেখা দিয়েছে, তাই নাকি। তার কি বলছে, অ্যাফরেস্টেশন, sustainable forest management and public awareness are essential to protect our forest. এবার কি করতে হবে, বলছে তাই বনসৃজন, টেকসই বন ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি আমাদের বনভূমিকে সংরক্ষণ করার জন্য। তাই কি বলছে, এভরি সিটিজেন শুড অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন টি প্ল্যান্টেশন। এই বলছে প্রত্যেক নাগরিকের কি সক্রিয়ভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে। And conservation programs to ensure a healthy, sustainable future for the generation to come. বলছে প্রত্যেক নাগরিককে কি করতে হবে, টেকসই বন ব্যবস্থা এবং সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, যাতে কি হচ্ছে আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদের কাছে যেন একটা সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ তাদের সঙ্গে উপস্থান করা যায়, সুনিশ্চিত করা যায়। তাহলে এই ছিল আমাদের বৃক্ষের জায়গায় সংরক্ষণের গুরুত্ব, সেই সম্পর্কে এখানে ডিটেলস একটা বলা আছে, প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারছি যে গাছ সংরক্ষণের যে গুরুত্ব সেই সম্পর্কে কিছু বলা হয়েছে, তাই নাকি। তাহলে এখানে আমরা প্যাসেজ থেকে একটা আমরা টাইটেল নিলাম, দ্য ইম্পর্টেন্স অফ ট্রি কনজারভেশন, বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব, ঠিক আছে। তাহলে দেখো প্যাসেজটা পড়ে মোটামুটি আমরা বুঝতে পারি সবাই কি বুঝি। দেখো, ট্রিজ সাস্টেন লাইফ বাই মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড বায়োডাইভার্সিটি। জাস্ট এখান থেকে পর্যন্ত যে বলা হয় দেখো বায়োডাইভার্সিটি বলছে বৃক্ষ হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে,
জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং মানব জীবনকে টিকিয়ে রাখে। ঠিক আছে? বৃক্ষ হচ্ছে কি করে? পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে, মানব জীবনকে টিকিয়ে রাখে। This sustain life by maintaining ecological balance and biodiversity. এখানে তাই বলেছে টি আমাদের কি কি প্রোভাইড করে এবং কিভাবে তারা জীববৈচিত্র্য রক্ষা করে সেই সম্পর্কে বলা আছে। তাই এটা বলেছে টি সাস্টেন লাইফ বাই মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড বায়োডাইভার্সিটি। তারপরে দেখো, ডিফরেস্টেশন হ্যাজ ইন্টেন্সিফাইড এনভায়রনমেন্টাল প্রবলেম। বলছে কি, বৃক্ষ ছেদন, ঠিক আছে, নির্বিচারে বৃক্ষ ছেদনের ফলে কি পরিবেশের সংকট বেড়ে গেছে। তাই নাকি? এখানে যেগুলো বলেছে দেখো, এখানে যেগুলো আছে, র্যাপিড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন, ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, এগুলো কি করছে? পরিবেশ এবং ক্লাইমেট পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের অবনতি ঘটাচ্ছে। তাই এরা বলছে, দেখো বলছে ডিফরেস্টেশন হ্যাজ ইন্টেন্সিফাইড এনভায়রনমেন্টাল প্রবলেম। ঠিক আছে, নির্বিচারে বৃক্ষছেদন পরিবেশকে ক্ষতি করছে। তারপর কি বলছে? দেয়ারফর অ্যাফরেস্টেশন, sustainable forest management and public participation are essential for protecting nature and securing a sustainable future. কি বলছে? বলছে তাই বনসৃজন, বৃক্ষরোপণ বা বনসৃজন, টেকসই বনব্যবস্থা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কি করতে হবে? বন সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, এটা হচ্ছে অপরিহার্য। নাকি? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা সাধারণত প্যাসেজটা 100 পদের মধ্যে আছে, এটা উত্তর, এটা 30-32 মধ্যে আছে, 30 ধরো 32 মধ্যে আছে এখানে। তাহলে এই যে প্যাসেজ থেকে আমাদের উত্তরটা সমস্ত রুলস এন্ড রেগুলেশন মেনশন করেছে, করে সবকিছু করার পরে উত্তরটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে আশা করা যায়। এভাবে লিখলে 35 থেকে 38 পাবে আউট অফ 40। তোমরা কি করবে? এগুলো ফলো করবে এবং সেই সঙ্গে প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তাহলে আশা করি উত্তরের স্ট্যান্ডার্ড মানগুলো বাড়বে। ঠিক আছে? প্র্যাকটিস হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য সাহায্য করবে। সবসময় প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্র্যাকটিসের জন্য একটা প্যাসেজ এখানে দেওয়া আছে, এটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে তোমাদের এই ব্যাপারে আরো অনেক অভিজ্ঞতা বাড়বে এবং উত্তরগুলো খুব সুন্দর হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ লাইনে আছে, তারা অনুরোধ করবো তারা ওকে আমার সঙ্গে থাকতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। যে ভিডিওগুলো তোমরা দেখছো লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং তোমার মূল্যবান মতামত আমাকে পাঠাও, বা কি তুমি চাইছো কোন ক্লাসগুলো ভালো হয়, আমি সেই ক্লাসগুলো করবো। আর যদি কারোর পিডিএফ লাগে, সেটা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে পিডিএফ পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।